স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস টুয়েলভের আমরা ক্লাস টুয়েলভের ইউনিট 7 নিয়ে আলোচনা করব। সেখানে আমরা শিখবো নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন। ঠিক আছে, মানে ম্যাটার অ্যান্ড ওয়েভ নিয়ে যে ইউনিটটা তোমাদের আছে, সেই ইউনিটটা। এই ইউনিট থেকে বেশি নম্বর আসে না, 4 নম্বর আসে, তবে 4-এ 4ই পাওয়া যায়। ইজি ইউনিট আছে। তো স্টুডেন্টস, আমাদের ইউনিটে কি কি পড়তে হবে দেখে নিই। দেখো, ডুয়াল নেচার অফ ম্যাটার, আমরা এখানে ম্যাটার অ্যান্ড রেডিয়েশন লিখে রেখেছি। ডুয়াল নেচার অফ ম্যাটার রেডিয়েশন, এইটা চ্যাপ্টারের নাম। এখানে তোমাকে প্রথমে ম্যাটার ওয়েভ সম্পর্কে জানতে হবে। ম্যাটার ওয়েভ মানে কি? ম্যাটার ওয়েভ মানে হচ্ছে যে কোনো পার্টিকেল কোনো পার্টিকেল যখন মুভ করতে থাকে, সেই পার্টিকেলটা দেখা যাচ্ছে সে মুভ করার সময় ওয়েভ আকার ধারণ করছে। আবার কখনো কখনো ওয়েভটাও পার্টিকেলের মতো আচরণ করতে পারে। অর্থাৎ পার্টিকেল আর ওয়েভ, এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তারা একে অপরের রূপ ধরতে পারে প্রয়োজন মাফিক। ঠিক আছে, সেইটাকেই একটা পার্টিকেল যার ভর এম, সে যদি ভি বেগে এগোয়, তাহলে তার গতিবেগ কত হবে? সরি, তার মোমেন্টাম বা ভরবেগ কত হবে? এম ভি হবে। এই ভরবেগের সাথে পার্টিকেলের ওয়েভলেন্থের একটা রিলেশন আছে। মানে কোনো পার্টিকেলের তুমি যদি ভরবেগ জেনে যাও, তাহলে সেই পার্টিকেলটা যদি ওয়েভ হিসেবে আচরণ করে, তাহলে সেই ওয়েভের ওয়েভলেন্থ কি হবে সেটা জানার একটা পদ্ধতি আছে। সেটা জানার পদ্ধতিটার নাম হচ্ছে ডি ব্রগলি হাইপোথিসিস থেকে জানা যায়। যে ডি ব্রগলি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি লিখেছিল, এটাই হচ্ছে ডি ব্রগলি হাইপোথিসিস। ডি ব্রগলি, ঠিক আছে, ডি ব্রগলির এটা থিওরি। এই গোটা থিওরিটা হচ্ছে ডি ব্রগলি থিওরি, যে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। সেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, মানে এই 6.62 বা 63 যা বলবে, ইন্টু 10⁻⁴। মানে এখানে ভুল লেখা হয়ে গেছে, কিন্তু -34 হবে। ওকে, একটু ক্লিয়ার ঠিক করে নাও, এটা 34 হবে, 10⁻34 জুল সেকেন্ড। এই হচ্ছে ডি এইচ এর ইউনিট। এইচ মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এটা বলার সাথে সাথে আমি এটাও বলে রাখি যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের যে ইউনিট জুল সেকেন্ড না, এই ইউনিটটা না সেম ইউনিট অ্যাজ অ্যাঙ্গুলার মোমেন্টাম। অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টামে যা ইউনিট হয়, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টেরও তাই ইউনিট হয়। এটা একটু মনে রাখবে। ঠিক আছে, তাহলে ডি ব্রগলি ওয়েভলেন্থ বোঝা গেল। এইবারে আমরা কি করছি কি, ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ মুভিং ইলেকট্রন, এটা খুব পরীক্ষায় আসে। একটা ইলেকট্রনকে কি করা হবে, একটা এরকম পোটেনশিয়াল বেরিয়ার আছে, এই যে দেখতে পাচ্ছি এখানে লিখেছি, দেখো এটা, এটা একটা পজিটিভ প্লেট, আর এখানে দেখো একটা নেগেটিভ প্লেট আছে। এবার একটা ইলেকট্রনকে এইভাবে ছেড়ে দেওয়া হচ্ছে। এই নেগেটিভ আর পজিটিভ প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি। তাহলে একটা ইলেকট্রনকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে ও তো ভি পোটেনশিয়াল ডিফারেন্সের আন্ডারে আসছে। তাহলে ওর এনার্জি কত হবে, শক্তি কত হবে? সবাই জানো, শক্তি মানে হচ্ছে চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। মানে এতটা এনার্জি গেইন করবে, তাহলে ই ইন্টু ভি করলেই আসবে শক্তি। তাহলে ইলেকট্রনটার শক্তি কত? ইভি। এটাই কিন্তু গতিশক্তি। এখানে স্থিতিশক্তির কোনো ব্যাপার নেই, কারণ ইলেকট্রন তো ফ্রি আছে, স্থিতিশক্তি কিছু নেই, যা আছে সব গতিশক্তি। তাহলে এখানে গতিশক্তি কত? ইভি, তাই না? তাহলে তাই যদি হয়, তুমি দেখো ল্যামডা ইজ ইকাল টু তো এইচ বাই পি তোমরা জানো, তাই না? তাহলে এইচ বাই পি এর জায়গায় তুমি পি এর জায়গায় কি লিখছো? দেখো, পি এর জায়গায় তুমি লিখে দিচ্ছ, পি এর জায়গায় লিখছো √2mE। তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো যে পি ইজ ইকাল টু √2mE, যেখানে পি ভরবেগ আর ই হচ্ছে গতিশক্তি আর এম হচ্ছে ভর। তাহলে পি ইজ ইকাল টু √2mE হয়, তোমরা সকলেই জানো কি করে হয়, এটা আর বলছি না। তাও বলে দিচ্ছি, দেখো পি ইজ ইকাল টু, দেখো এমভি, ঠিক আছে, আর ই ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার, তাই না? তাহলে এবার তুমি যদি পি আর ই এর মধ্যে রিলেশন আনতে চাও, তাহলে পরিষ্কার তুমি দেখতে পেয়ে যাবে, এখান থেকে তুমি যে কোনো একটাকে করো, ভিটাকে তাড়িয়ে দাও। তাহলে এখানে ভি সমান কি পাচ্ছ? পি সমান এম পাচ্ছ। তুমি এক কাজ করো, ই ইজ ইকাল টু হাফ এম, পি এর জায়গায়, এই ভি এর জায়গায় পি বাই এম লিখে দাও। তাহলে পি স্কোয়ার বাই এম স্কোয়ার হয়ে গেল, এক টাইম কেটে গেল। তাহলে পি স্কোয়ার ইজ ইকাল টু কি আছে, 2mE আসছে। তাহলে পি ইজ ইকাল টু কি আছে, √2mE আসছে। ঠিক এইভাবে এটা আসে। কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তির সাথে ভরবেগের রিলেশন এটা। ক্লিয়ার? তো এই রিলেশনটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। দেখো, এই পি এর জায়গাটা বসাচ্ছি। সেখান থেকে দেখো প্রত্যেকটা মান যদি আমি বসিয়ে দিই, এইচ ইজ ইকুয়াল টু এইটা ওইটা ওইটা, এইচ এর ভ্যালু, হ্যাঁ এইচ এর ভ্যালু, তারপরে এম এর ভ্যালু 2 ইন্টু এম এর ভ্যালু দেখো 9.1, 9.1 ইন্টু -3 কেজি মাস অফ ইলেকট্রন। আর এখানে ই এর জায়গায় বসাচ্ছি ইভি, ই এর জায়গায় বসাচ্ছি ইভি, মানে ইলেকট্রিক চার্জ আর ভি পোটেনশিয়াল ডিফারেন্স গুণ করলে কি আসছে, এনার্জি আসছে। এসব বসিয়ে টসিয়ে তুমি যদি সব ভ্যালু বসিয়ে দাও, তারপর যদি এই ল্যামডাটাকে তুমি অ্যাংস্ট্রমে কনভার্ট করে নাও, তাহলে তোমার ফর্মুলাটা কি আসবে, ল্যামডা ইজ ইকুয়াল টু 12.27/√/v। এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এখানে ল্যামডাটা অ্যাংস্ট্রমে প্রকাশিত হয়েছে, আর ভিটা ভোল্টেজ একটা। ঠিক আছে, ল্যামডার যেটা ভ্যালু আছে সেটা অ্যাংস্ট্রমে বেরোবে।
অর্থাৎ কোনো ইলেকট্রনকে যদি তুমি কোনো একটা পোটেনশিয়াল দিয়ে এক্সিলারেট করে দাও, তাহলে ওই ইলেকট্রনের ওয়েভলেন্থ কত হবে? ল্যামডা ইজ ইকুয়াল টু 12.27, যে পোটেনশিয়াল দিয়ে অ্যাক্সিলারেট করেছে সেই পোটেনশিয়াল রুট ওভার বসিয়ে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওকে, তো এটা মনে রাখবে, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, ভয়ানক ইম্পর্টেন্ট, এই জায়গাটা মারাত্মক ইম্পর্টেন্ট। এই এই ফর্মুলাটা ইলেকট্রনের কত ওয়েভলেন্থ হবে, এটা খুব পরীক্ষা দেয়। বেশ, এরপরে দেখো ফটো ইলেকট্রিক এফেক্ট চলে আসছে। ফটো ইলেকট্রিক এফেক্টের প্রথমেই তোমাকে বুঝতে হবে যে এনার্জি অফ ফোটন কত হয়। তোমরা সকলেই জানো এনার্জি অফ ফোটন হচ্ছে প্ল্যাঙ্কের নিয়ম অনুযায়ী ই ইজ ইকুয়াল টু, সকলেই জানো, এইচ নিউ বা এইচ এফ, দেখো লিখেছি, এটা প্ল্যাঙ্কের নিয়ম, এইচ এফ। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এফ এর জায়গায় সি বাই ল্যামডা লিখতেই পারো, কারণ তোমরা জানো যে আলোর গতিবেগ সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এফ এর জায়গায় সি বাই ল্যামডা বসালো। তাহলে আলটিমেটলি এনার্জি ফর্মুলাটা কি হলো? এনার্জি ফর্মুলা হলো এইচ ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এই এইচ সি এর জায়গায় তুমি 12,420 লিখে দিতে পারো, ল্যামডা জায়গায় ল্যামডা লিখতে। এটা করলে পারে কি হবে? ল্যামডাটা অ্যাংস্ট্রমে কনভার্ট হয়ে যাবে, আর এনার্জিটা ইলেকট্রন ভোল্টে কনভার্ট হবে। এমনিতে ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, কোনো ঝামেলা নেই ভাই। এইচ এর মান বসাও, সি এর মান বসাও, ল্যামডার মান বসাও, ল্যামডাটা মিটারে বসাও, এইচটা তুমি জুল সেকেন্ডে বসাও, বা সি এর মান মিটার পার সেকেন্ডে বসাও। প্রত্যেকটা মান বসালে তুমি এনার্জি যে ভ্যালুটা পাবে সেটা জুলে বেরোবে, এটা জুলে বেরোবে এনার্জি। কিন্তু তুমি যদি মনে করো এনার্জিটা ইলেকট্রন ভোল্টে বার করবে, আর ল্যামডাটাকে মিটারে না বসিয়ে অ্যাংস্ট্রমে বসাবে, তখন তোমায় এই ফর্মুলাটা এইরকম রূপ লাভ করবে। অর্থাৎ ওয়েভলেন্থটাকে অ্যাংস্ট্রমে কনভার্ট করে নাও, 12,420 বাই ওই অ্যাংস্ট্রমের ওয়েভলেন্থটা যেই করবে, তুমি ওই ওয়েভলেন্থের এনার্জি কত বেরিয়ে যাবে। মানে একটা লাইটের ওয়েভলেন্থ তুমি জেনে গেছো, তাহলে ওই ওই লাইটটার এনার্জি কত জানতে গেলে কি করতে হবে? 12,420 ডিভাইড বাই লাইটের ওয়েভলেন্থ, লাইটের ওয়েভলেন্থ কিসে বসাবে? অ্যাংস্ট্রমে বসাবে, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে, ইলেকট্রন ভোল্ট অ্যান্সার বেরোবে। আর যদি মনে করো জুলে বার করতে যাও, তাহলে এইচ সি বাই ল্যামডা করো, এসআই পদ্ধতিতে ইউনিটগুলো বসাও, তুমি জুলে এনার্জি পাবে। ঠিক আছে, যেটা তোমার দরকার তুমি সেটা করবে। সাধারণত আমরা এই ফর্মুলাটা ইউজ করি, এত কাণ্ড করি না, 12,420 বাই ল্যামডা করে দিই, ল্যামডাটা অ্যাংস্ট্রমে রাখি, এনার্জিটা ইলেকট্রন ভোল্টে বেরিয়ে যায় ইজিলি। এটাই সবাই করে থাকে। ঠিক আছে, তুমি এটা করবে, কোনো চাপ নেই, করলে পারে। এরপরে দেখো ওয়ার্ক ফাংশন বলে একটা জিনিস শেখানো আছে। ওয়ার্ক ফাংশন কি? ওয়ার্ক ফাংশন হচ্ছে মেটাল সারফেস, তো একটা ধরো মেটাল সারফেস রয়েছে, মেটাল সারফেস তুমি তুমি ধরো একটা এনার্জি ফেললে কি হবে? এখানকার ইলেকট্রনটা ইলেকট্রনটা এনার্জি পেয়ে বেরিয়ে আসবে কিনা, সেটা ডিপেন্ড করছে তুমি যে এনার্জিটা ফেলেছো সেটা ওই মেটাল সারফেসের ওয়ার্ক ফাংশনের সাথে কতটা ইকুয়াল বা বেশি না কম। যদি ওয়ার্ক ফাংশন মেটালের ওয়ার্ক ফাংশনের থেকে কম এনার্জি তুমি ফেলো, তাহলে ইলেকট্রন বেরোবে না। মেটালের যে ওয়ার্ক ফাংশন তার থেকে কম এনার্জি লাইট লাইট ফেলেছো, তাহলে ইলেকট্রন বেরোবে না। কিন্তু তুমি যদি মেটালের ওয়ার্ক ফাংশনের সমান এনার্জি লাইট ফেলো, তাহলে ইলেকট্রনটা বেরোনোর উপক্রম করবে। ওকে, ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। না, ওটা একটু বড় করে দিই। ওকে, হ্যাঁ, তাহলে এই ওয়ার্ক ফাংশন হচ্ছে তুমি যদি ওই ওয়ার্ক ফাংশনের সমান এনার্জি ফেলে দাও, তাহলে ইলেকট্রনটা বেরোনোর উপক্রম করবে, মানে বেরোবো বেরোবো ভাববে। আর যদি ওয়ার্ক ফাংশনের থেকে বেশি এনার্জি ফেলে দাও, তাহলে ইলেকট্রন শুধু বেরোবো বেরোবো ভাববে না, ইলেকট্রন ওই এনার্জি নিয়ে, যতটা এনার্জি দরকার ওয়ার্ক ফাংশনে ততটা এনার্জি নিল, নিয়ে ওয়ার্ক ফাংশনের থেকে বেশি যতটা দিয়েছো সেই এনার্জি নিয়ে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, মানে ধরো মেটালটার মিনিমাম এনার্জি লাগবে হচ্ছে ধরো 2 ইলেকট্রন ভোল্ট মিনিমাম এনার্জি লাগবে। ঠিক আছে, তুমি যে আলোটা ফেলছো সেটা যদি 2 ইলেকট্রন ভোল্টেরই আলো হয়, তাহলে ইলেকট্রনটা বেরোনোর উপক্রম করবে, মানে ইলেকট্রন বেরো বেরো ভাববে, বেরোচ্ছে না, বেরো বেরো ভাবছে। এবার তুমি যদি 4 ইলেকট্রন ভোল্ট আলো ফেলে দাও, তাহলে দেখো 4 ইলেকট্রন ভোল্ট আলো ফেলেছো, ওর বেরোতে গেলে, ওর বের করে আনতে গেলে ওর 2 ইলেকট্রন ভোল্ট লাগে, মানে কার্য অপেক্ষক যেহেতু 2 এপেক্ষক, বা ওয়ার্ক ফাংশন যেহেতু 2 ইলেকট্রন ভোল্ট, তাহলে তুমি 4 ফেলেছো, ওর বেরোতে 2 লাগবে, তাহলে 2 নিয়ে বেরিয়ে এলো তো, আর বাকি থাকলো আরো 2 ইলেকট্রন ভোল্ট। সেই 2টা নিয়ে কি করবে? সেই 2 নিয়ে চুরুত করে পালাবে, সেই 2 ইলেকট্রন ভোল্ট এনার্জি নিয়ে ও কাইনেটিক এনার্জি নিয়ে পালিয়ে যাবে। ঠিক আছে, ইলেকট্রনটা পেরিয়ে ওই অত ইলেকট্রন ভোল্ট এনার্জি নিয়ে ইলেকট্রনটা ছুটে পালাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মানে ফটো ইলেকট্রিক ভোল্টের ঘটনা। যাই হোক, ওয়ার্ক ফাংশনটা আশা করি বোঝা গেল। ওয়ার্ক ফাংশন হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি নেসেসারি টু স্টার্ট এমিশন অফ ইলেকট্রন ফ্রম আ মেটাল সারফেস। মানে একটা মেটাল সারফেস থেকে কতটা, মেটাল সারফেসে কতটা মিনিমাম কতটা এনার্জি ফেললে সেই মেটাল সারফেস থেকে একটা ইলেকট্রন বেরিয়ে আসবে বা বেরোনোর উপক্রম করবে, স্টার্ট করবে, এমিশন স্টার্ট হবে, ইলেকট্রন বেরোনো শুরু হবে, কত মিনিমাম এনার্জি ফেললে পারে মেটাল সারফেস থেকে ইলেকট্রন বেরোনো স্টার্ট হবে, সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। ওকে, বেশ, এরপরে আমরা চলে আসছি আইনস্টাইনের ইকুয়েশনে। এটা খুব ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন ধরো আসবেই আসবে, প্রশ্ন না আসলে পরীক্ষা বন্ধ। ঠিক আছে,
আইনস্টাইনের ইকুয়েশন। কিরকম আইনস্টাইন ইকুয়েশনটা? দেখো এখানে ওটাই বলা হয়েছে, এই হচ্ছে একটা মেটাল সারফেস, এই মেটাল সারফেস, এখানে আলো ফেলছো, এইগুলো হচ্ছে ইনসিডেন্ট আলো, এই যে পড়ছে না এগুলো ইনসিডেন্ট আলো। যখনই তুমি আলো ফেলছো তাহলে একটা ইলেকট্রন মোটামুটি ধরো এখানে বেরোচ্ছে, বেরিয়ে আসছে। এইবার দেখো তুমি এই সারফেসটাকে তুমি কি করে রেখো, পজিটিভ করে রেখেছো, দেখো এটা পজিটিভ করে রেখেছো, তাহলে কি হবে, এই ইলেকট্রনটাকে টানবে, ফলে ইলেকট্রনটা এখানে চলে আসবে। এবার বারবার ইলেকট্রন আসবে, এখানে চলে আসবে, বারবার ইলেকট্রন আসবে, এখানে চলে আসবে, এখান থেকে ইলেকট্রনের ফ্লোটাই হবে এইভাবে, এইভাবে ইলেকট্রন, এইভাবে ইলেকট্রনের ফ্লোটা হতে থাকবে, ঠিক আছে? বেশ, তার মানে কি ইলেকট্রন ফ্লো শুরু হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, যে তুমি ফেলছো আলো, আলো ফেললে পারে সারফেসে আলো ফেললে কি হচ্ছে, সারফেসে আলো ফেলার সাথে সাথে এখান থেকে ইলেকট্রন তৈরি হয়ে সেই ইলেকট্রনগুলো, তাহলে বোঝা গেল যে কিভাবে ইলেকট্রিক মানে ইলেকট্রিসিটি কি করে ফ্লো হচ্ছে এই জায়গাটায়। আচ্ছা এবার দেখো আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, এখানে কি ঘটনা ঘটছে একটু বোঝানোর চেষ্টা করছি। এখানে ফটো ইলেকট্রিক ইফেক্টটা ঘটাচ্ছি। এবার এইখানে যেটা একটু আগে বললাম যে আইনস্টাইন ইকুয়েশনটা, যে তুমি যে ফোটনটা ফেলছো তার ফ্রিকোয়েন্সি হচ্ছে, তার এনার্জি হচ্ছে এইচ নিউ, মানে ধরো তুমি নিউ ফ্রিকোয়েন্সির এনার্জি ফেলছো, আলো ফেলছো, তাহলে এই এত এনার্জির আলো ফেলছো। এইবার যদি মেটাল সারফেসের ওয়ার্ক ফাংশন ডাব্লু হয়, তাহলে এখান থেকে ডাব্লু মনে করে চলে গেল, ডাব্লু জিরো, ওয়ার্ক ফাংশন ডাব্লু চলে গেল, যে যেটুকু বাকি থাকলো সেইটুকু এনার্জি নিয়ে তোমার ইলেকট্রনটা দৌড়াবে, ইলেকট্রনটা ছুটে পড়াবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি অফ ফোটো ইলেকট্রন বলে এটাকে, ঠিক আছে? ই ম্যাক্স, ম্যাক্সিমাম এনার্জি অফ কাইনেটিক এনার্জি অফ ফোটো ইলেকট্রন, এইটাই হচ্ছে ব্যাপার। অর্থাৎ এই ইকুয়েশনটা এইভাবে লেখা যায় যে এইচ নিউ ইজ ইকুয়াল টু ওয়ার্ক ফাংশন প্লাস হাফ এম ভি ম্যাক্সের স্কোয়ার, মানে এটাই ম্যাক্সিমাম ভেলোসিটি অফ ফোটো ইলেকট্রন, তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি এটা। তো এইটা হচ্ছে তোমার আইনস্টাইনের ইকুয়েশন। এবার এখানে কি হচ্ছে ব্যাপারটা, তুমি ধরো এখানে যে নিউটা ফেলছো, এখানে যে নিউটা ফেলছো, তো এই ইকুয়েশনটা এখানে দিকে দেখো, ইকুয়েশনটা এখানে লেখা আছে। এবার এইচ নিউ এর জায়গায় তুমি এইচ সি বাই ল্যামডা লিখতে পারো, কারণ নিউ মানে সি বাই ল্যামডা লিখে দিলে। আর ডাব্লুর জায়গায় কি লিখবে, ডাব্লু জিরো মানে তো তোমার হচ্ছে ওয়ার্ক ফাংশন, মানে যে মিনিমাম এনার্জি পড়লে এখান থেকে ইলেকট্রন বেরোবে, তাহলে ওয়ার্ক ফাংশন এটা। এবার যে মিনিমাম ফ্রিকোয়েন্সির জন্য ডাব্লু জিরো হবে, তাহলে সেটাকে ধরো নিউ জিরো, তাহলে নিউ জিরো হচ্ছে সেই মিনিমাম ফ্রিকোয়েন্সি, যে মিনিমাম ফ্রিকোয়েন্সির আলো পড়লে ওখান থেকে মেটাল সার্ফেস থেকে ইলেকট্রন বেরোয়, এটাকে বলা হয় থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি, এই মিনিমাম ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তাহলে এবার এই জায়গায় তুমি এটাও লিখতে পারো, থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি এই সি বাই ল্যামডা জিরো লিখতে পারো। এখানে ল্যামডা জিরোটা হচ্ছে ওয়েভলেন্থ, মানে থ্রেশোল্ড ওয়েভলেন্থ, ঠিক আছে? থ্রেশোল্ড ওয়েভলেন্থ হচ্ছে যে ম্যাক্সিমাম যত ওয়েভলেন্থের জন্য আলো পড়লে পারে, ম্যাক্সিমাম যত ওয়েভলেন্থের আলো পড়লে পারে ওখান থেকে ইলেকট্রন বেরোয়। তাহলে ফ্রিকোয়েন্সির বেলায় আমি মিনিমাম টার্মটা ইউজ করছি, আর ওয়েভলেন্থের জায়গায় ম্যাক্সিমাম টার্মটা ইউজ করছি কেন, এটা জানতে হবে। দেখো ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সির মধ্যে ডিফারেন্সটা কোথায়, না ফ্রিকোয়েন্সি বাড়লে ওয়েভলেন্থ কিন্তু কমে, আবার ফ্রিকোয়েন্সি কমলে ওয়েভলেন্থ বাড়ে। তাহলে দেখো যদি মিনিমাম কোন ফ্রিকোয়েন্সিতে ইলেকট্রন বেরোয় এই কথাটা যদি ঠিক হয়, মানে মিনিমাম এত ফ্রিকোয়েন্সিতে ইলেকট্রন বেরিয়ে আসবে, তাহলে মিনিমাম ফ্রিকোয়েন্সি যদি বলে থাকি তাহলে ওয়েভলেন্থের ক্ষেত্রে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ বলতে হবে, যে ম্যাক্সিমাম এত ওয়েভলেন্থ পড়লে পরে আমার ফোটো ইলেকট্রন বেরোবে, ঠিক আছে? ম্যাক্সিমাম এত পড়তে হবে, তার থেকে কম ওয়েভলেন্থের যদি পড়ে তাহলে বেরোবে, তাহলেও আলো বেরোবে, ঠিক আছে? তার থেকে কম, যত যত কম ওয়েভলেন্থের আলো পড়বে তত বেশি তো এনার্জি, তাই না? তাহলে সবচেয়ে বেশি এত ওয়েভলেন্থের আলো পড়লে ওখান থেকে ইলেকট্রন বেরোবে, তার থেকে বেশি যদি ওয়েভলেন্থ আলো পড়ে তাহলে কিন্তু আর ইলেকট্রন বেরোবে না। ওয়েভলেন্থের বেলায় থ্রেশোল্ড ওয়েভলেন্থের থেকে বেশি ওয়েভলেন্থের আলো যদি পড়ে তাহলে কম এনার্জির আলো পড়ছে, তাহলে বোঝা গেল যে থ্রেশোল্ড ওয়েভলেন্থের থেকে বেশি ওয়েভলেন্থের আলো পড়লে পারে সারফেস থেকে ইলেকট্রন বেরোবে না। কিন্তু ফ্রিকোয়েন্সির কথা যদি তুমি বলো, তাহলে থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সির থেকে বেশি ফ্রিকোয়েন্সির আলো পড়লে অবশ্যই বেরোবে, থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সির থেকে কম ফ্রিকোয়েন্সির আলো পড়লে আর বেরোবে না, কারণ থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে যত কমবে এনার্জি তত কমে যাবে। বুঝতে পারলাম? বেশ, তাহলে এই ইকুয়েশন এগুলো মনে রাখবে, এবং এই ইকুয়েশনটাও মনে রাখবে। ক্লিয়ার? যেখানে নিউ জিরোটা হচ্ছে থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি, ল্যামডা জিরোটা হচ্ছে থ্রেশোল্ড ওয়েভলেন্থ, ঠিক আছে? দেখো এখানে কোনটা কি সেটাও লেখা আছে। এইচ নিউ ইনসিডেন্ট ফোটনের এনার্জি, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট ফোটন, নিউ জিরো হচ্ছে থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি, ল্যামডা জিরো হচ্ছে থ্রেশোল্ড ওয়েভলেন্থ, ভিএসটা কি, ভিএস হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। এখন এই স্টপিং পোটেনশিয়াল ব্যাপারটাকে তোমাকে আবার বুঝতে হবে, ঠিক আছে? সবই তো বুঝলে, শুধু স্টপিং পোটেনশিয়ালটা বুঝে নাও, ইজি আছে, কঠিন কিছু না। তুমি ধরো এখানে
ফেলছো ইলেকট্রন। এবার ধরো তুমি এখানে কোনো রকম পোটেনশিয়াল ডিফারেন্স ইউজ করো, মানে এখানে দেখো কমিউটেটরটা তুমি কি হয়, কমিউটেটর কানেকশন জানো তো, কমিউটেটর কানেকশন হয় এরকম ভাবে কানেক্টেড থাকবে কমিউটেটরটা, ঠিক আছে? এইভাবে কানেক্টেড থাকলে কি হয় দেখো, দেখো কি হয়, আমি কারেন্ট ফ্লো দেখিয়ে দিচ্ছি, কমিউটেটর এইভাবে কারেন্ট ফ্লো হলে পরে এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে, ফ্লো হচ্ছে, ফ্লো হচ্ছে, এই হয়ে যাচ্ছে, 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 এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে? এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে কমিউটেটরটা যদি এইভাবে কানেক্টেড থাকে। এবং কারেন্ট ফ্লো হওয়ার জন্য এইখানে যত ভোল্টেজ হচ্ছে এটা হচ্ছে সেই দুটো পাথের মধ্যে পোটেনশিয়াল ড্রপ কতটা হচ্ছে সেটা মেজার করে দেবে। ক্লিয়ার? এটা হচ্ছে সেই পাথের দুটোর মধ্যে কত পোটেনশিয়াল ড্রপ হচ্ছে এটা ও মেজার করে দেবে। ক্লিয়ার? বেশ। তাহলে দেখো কমিউটেটরটা যদি এখন উল্টো ভাবে কানেক্টেড হয়, কারেন্ট ফ্লো এখন তো কারেন্ট ফ্লো এদিক থেকে এদিক হলো, এবার আমি কমিউটেটরটাকে উল্টো, কমিউটেটরটা পরের পরের কম্বিনেশনটা আমি এঁকে দেখাচ্ছি। তো পরের কম্বিনেশনে আঁকলে কি হয় কমিউটেটর, ভালো। এবার কমিউটেটর আমার এইভাবে কানেক্টেড, এটার সাথে এইটা কানেক্টেড, তাহলে কিরকম ভালো যাবে, এইভাবে কারেন্ট এই হয়ে যাবে। এবার এদিকে এলো, এদিকে এলো, এদিকে গেলো, এদিকে গেলো, এদিকে গেলো, এদিকে গেলো, এইবার কারেন্ট এদিকে যাচ্ছে। কমিউটেটরের পজিশন চেঞ্জ করলে কারেন্টের ডিরেকশন আমি চেঞ্জ করতে পারি। এটাই আমি এখানে দেখানো হয়েছে, কমিউটেটর দিয়ে সার্কিটটা এই জন্য আঁকা আছে। এবার আমি কি করছি দেখো, যদি ধরো তুমি কোনো একটা কমিউটেটর কানেকশন তুমি করলে, ধরো এই কানেকশনটাই তুমি করলে, এই কানেকশনটাই তুমি করলে, রাইট? তাহলে এই কানেকশনটা করলে বা এই কানেকশনটা করলে, কোনো একটা কানেকশন তুমি করলে, যে এখন ইনিশিয়ালি কোন কানেকশনটা করবে তুমি, ইনিশিয়ালি কোন কানেকশনটা করবে, ধরো কোনো কানেকশনই তুমি করো, কোনো রকম পোটেনশিয়াল তুমি ইউজ করো, তুমি এখানে জাস্ট আলো ফেলেছো। আলো ফেললে পারে এখানে কি হবে, যে আলোটা ফেললো সেই আলোটা যদি ওয়ার্ক ফাংশনের থেকে একটু বেশি হয়, তাহলে এখানে ইলেকট্রনটা বেরোবে এবং এমনি এমনি লাফ মেরে এখান থেকে এখানে চলে যাবে, কোনো রকম পোটেনশিয়ালের দরকার হবে না। কারণ এখানে আলো ফেলার জন্য ইলেকট্রন বেরিয়ে যে মিক্স কাইনেটিক এনার্জিটা পাবে, ওয়ার্ক ফাংশনের থেকে বেশি আলো যদি ফেলো তুমি, তাহলে ইলেকট্রনটা তো এমনি একটা এক্সট্রা কাইনেটিক এনার্জি পাচ্ছে, ওয়ার্ক ফাংশনটা ইউজ যা করার করে নিল, ওয়ার্ক ফাংশনটা ওখান থেকে নেওয়ার পরেও যদি এক্সেস এনার্জি থাকে, তাহলে সেই এনার্জির ইলেকট্রনটা ছুটবে। সেক্ষেত্রে কোনো রকম পোটেনশিয়াল ডিফারেন্স না দিলেও ইলেকট্রন এখান থেকে এখানে চলে আসবে, অর্থাৎ কোনো রকম পোটেনশিয়াল ডিফারেন্স আমি প্রয়োগ করিনি, তা সত্ত্বেও ইলেকট্রন এখান থেকে এখানে আসছে। ক্লিয়ার? এরপরে যদি পোটেনশিয়াল ডিফারেন্স ইউজ করে দাও, তাহলে আরো বেশি ইলেকট্রন এখান থেকে এখানে আসবে। ক্লিয়ার? বুঝতে পারছি? বেশ, বেশ। তাহলে এবার দেখো তুমি পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে কারেন্টের ফ্লো, দেখো পোটেনশিয়াল ডিফারেন্স ভি তো, তুমি তো এই পোটেনশিয়াল দেখো, এইখানে কোনো রকম পোটেনশিয়াল ডিফারেন্স নেই, ভি ইকুয়াল জিরো। সেক্ষেত্রেও দেখো তুমি কারেন্ট পাচ্ছ কোনো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে, কোনো একটা নির্দিষ্ট ইন্টেন্সিটির আলোর ক্ষেত্রে, একই ফ্রিকোয়েন্সি দুটো, নির্দিষ্ট ইন্টেন্সিটির আলোর ক্ষেত্রে, ধরো আই টু ইন্টেন্সিটির আলোর ক্ষেত্রে, যে আলোটা তুমি ফেলছো সেটা ইন্টেন্সিটি হচ্ছে আই টু, যে আলোটা তুমি ফেলছো তার ইন্টেন্সিটি মনে করো আই টু, এই আই টু ইন্টেন্সিটির আলোর ক্ষেত্রে মনে করো ফেলছো, তুমি প্রথমে পোটেনশিয়াল দিবেই না, এখানে কোনো রকম পোটেনশিয়াল দিলেই না, মানে এখানে কোনো ব্যাটারি কানেকশন দাওই নি, ঠিক আছে? কোনো রকম ব্যাটারি কানেকশন দাওই নি, রাইট? কোনো রকম ব্যাটারি কানেকশন দাওনি, তাহলেও দেখছো কি মজার ব্যাপার, এখানে কোনো ইলেকট্রন কি হচ্ছে এখান থেকে কেন না দিলেও কিন্তু খানিকটা আমি কারেন্ট পাচ্ছি, এটা এতটা কারেন্ট আমি পাচ্ছি, কেন পাচ্ছি না, এখানে কাইনেটিক এই ফোটো ইলেকট্রনটা যেটা, সরি, এখানে যে আলোটা পড়েছে তার এই যে এনার্জি, সেটা হচ্ছে তোমার ওয়ার্ক ফাংশনের থেকে বেশি এনার্জি, সেই এনার্জি, এক্সেস এনার্জিটা নিয়ে ইলেকট্রন এমনিই চলে আসছে, কোনো রকম পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইউজ করতে হচ্ছে না। এরপরে যদি পোটেনশিয়াল ডিফারেন্স একটু বাড়াও, অর্থাৎ এবার তুমি কানেকশনটা দিলে, কিরকম কানেকশন দিলে, কিরকম কানেকশন দিলে, তোমাকে তো এইখানে দেখো, তোমাকে তো ইলেকট্রনকে টানতে হচ্ছে, তাহলে এখানে তোমার পজিটিভ দিতে হবে, রাইট? তাহলে এখানে পজিটিভ দিতে গেলে তোমাকে এইখানে দেখো তোমার পজিটিভ দিতে হচ্ছে, তার মানে এইরকম কানেকশনটা তোমার করতে হচ্ছে, তাই না? তাহলে এইটা দেখো এইভাবে পজিটিভ দিচ্ছি, পজিটিভ, 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 এই প্লেটটা পজিটিভ, এই কানেকশন দিলে এই প্লেটটা পজিটিভ হলো। এবার তুমি পোটেনশিয়াল ডিফারেন্স আস্তে আস্তে বাড়াও, কি করে বাড়াবে না, এই রিওস্ট্যাটটা দিয়ে তুমি বাড়াতে থাকবে, পরে পোটেনশিয়াল ডিফারেন্স বাড়াবে, তুমি দেখবে এখান থেকে তোমার কারেন্টও বাড়ছে, কারেন্টও বাড়ছে, পোটেনশিয়াল ডিফারেন্স বাড়ছে, কারেন্টও বাড়ছে, এমন করতে করতে একটা সময় দেখো পোটেনশিয়াল ডিফারেন্স বাড়লেও তোমার কারেন্ট আর বাড়বে না, কারণ কারেন্ট একটা স্যাচুরেশন লেভেলে পৌঁছে যাবে। মানে যতগুলো ইলেকট্রন, ফোটো ইলেকট্রন বেরোনোর কথা, সব ফোটো ইলেকট্রন বেরিয়ে এখন ঘুরপাক খাচ্ছে, সবাই বেরিয়ে গেছে, তাহলে কারেন্ট একটা স্যাচুরেশন ভ্যালু রিচ করে গেছে। ঠিক আছে? পোটেনশিয়াল ডিফারেন্স বাড়লে পারে প্রথম আস্তে 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 কারেন্ট বাড়বে, বাড়তে বাড়তে একটা সময় কারেন্ট স্যাচুরেশন ভ্যালু রিচ করে যাবে। ঠিক আছে? বেশ, ক্লিয়ার আশা করি। এবার একটু বেশি ইন্টেন্সিটির আলো যদি দাও, তাহলে কি হবে, নাম্বার অফ ফোটো ইলেকট্রন কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ এখন তোমার যে স্যাচুরেশন কারেন্টটা, সেই স্যাচুরেশন কারেন্টের ভ্যালু একটু বেড়ে যাবে, কারণ তুমি বেশি ইন্টেন্সিটির আলো ফেলেছো, বেশি নাম্বার অফ ফোটন ফেলেছো, বেশি নাম্বার অফ ফোটন ফেলার জন্য বেশি নাম্বার অফ ইলেকট্রন বেরিয়ে এসছে, তাই তোমার স্যাচুরেশন কারেন্ট একটু বেড়ে গেছে। ঠিক আছে? এইবার আমি বলছি, এবার তুমি কি করছো, তুমি
আস্তে আস্তে পোটেনশিয়ালটা কমাচ্ছ। পোটেনশিয়াল কমালে কি হয়? পোটেনশিয়াল কমাতে 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 তুমি যদি পোটেনশিয়াল ডিফারেন্সটা জিরোও করে দাও, তাহলেও দেখা যাচ্ছে কিছু পরিমাণ কারেন্ট এখানে রয়েছে, মানে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে তোমাকে কি করতে হবে? পোটেনশিয়াল ডিফারেন্সটা জিরো করলে হবে না, পোটেনশিয়াল ডিফারেন্সটাকে উল্টে দিতে হবে। এখন উল্টে দিতে গেলে কি করে কানেকশন করবে? উল্টে দিতে গেলে এখন তোমাকে কানেকশন করতে হবে এরকম এরকম, মানে আগের যে কানেকশন দুটো ছিল না, এই কানেকশন দুটো মাঝখানে যে কানেকশন দুটো ছিল, সেই মানে যে কানেকশনটা এখানে এখানে ছিল সেই কানেকশন দুটো আর হবে না, সেটা তুলে দিয়ে তুমি এবার এরকম ভাবে কানেক্ট করো, এইভাবে কানেক্ট করো, এইভাবে কানেক্ট করে দেখো কি হচ্ছে। দেখো এই পজিটিভ 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 এই দিকটা পজিটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি এবার এদিকে চলে এসছো। তুমি পজিটিভ ভোল্টেজ দিলেও দেখা যাচ্ছে এতই কাইনেটিক এনার্জি ফোটো ইলেকট্রনের, সেই কাইনেটিক এনার্জি পজিটিভ ভোল্টেজটাকে ছাড়িয়ে বেরিয়ে চলে আসছে। তুমি কি করলে? আর একটুখানি উল্টো ভোল্টেজ দিয়ে দিলে। ঠিক আরেকটুখানি উল্টো ভোল্টেজ দিয়ে, অর্থাৎ যেখানে তুমি এখানে আগে পজিটিভ দিচ্ছিলে, এই জায়গাটা তুমি নেগেটিভ করতে শুরু করে দিলে। এখানে তুমি একে নেগেটিভ দিতে শুরু করে দিলে। ঠিক আছে? একে নেগেটিভ দিতে পারো, তুমি এই যে ঘুরিয়ে দিয়েছো, এটাকে এইভাবে কানেক্ট করে দিচ্ছো, এটা এটা এখন নেগেটিভ হয়ে গেছে। এটা নেগেটিভ হলে কি হবে? ইলেকট্রনটাকে আসতে দেবে না, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে নেগেটিভ করা সত্ত্বেও ইলেকট্রন এখানে চলে আসছে। তাহলে নেগেটিভিটি একটু বাড়াতে হবে, বাড়াতে বাড়াতে নেগেটিভিটি ধরে এত পরিমাণ নেগেটিভিটি করার পর দেখা যাচ্ছে যে ইলেকট্রন আর আসছে না, অর্থাৎ ইলেকট্রন বেরোনো বন্ধ হয়ে গেছে। তাহলে যত পরিমাণ নেগেটিভ পোটেনশিয়াল তুমি এখানে দিলে, সেইটাকে তোমায় বলতে হবে স্টপিং পোটেনশিয়াল। ঠিক আছে? যত পরিমাণ নেগেটিভ পোটেনশিয়াল তুমি এখানে দিলে, কোথায় দিলে? না তোমার এইটা যেটা কিনা তোমার আগে, এইটা তো আগে তোমার পজিটিভ ছিল, এটাকে এখন নেগেটিভ করে দিচ্ছি। ঠিক আছে? সেইটাকে তুমি এই পাথটাকে যত পরিমাণ, এই পাথটা কি ক্যাথোড না অ্যানোড? ক্যাথোড মানে নেগেটিভ, অ্যানোড মানে পজিটিভ, তাই না? তাহলে এইটা তো তোমার অ্যাকচুয়ালি প্রথমে পজিটিভই ছিল, তাই না? এটা তোমার পজিটিভ ছিল না? এরকম কানেকশন ছিল না আগে? তাহলে এই পজিটিভ 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 পজিটিভ, এটা এই দিকটা পজিটিভ ছিল, প্রথমে এটা পজিটিভ ছিল, প্রথম দিকে কানেকশন যখন করেছিল ওটা পজিটিভ ছিল। তার মানে এটাকে আমি কি বলবো? এটাকে বলবো যে অ্যানোড। ঠিক আছে? এবার অ্যানোডটাকে তুমি আস্তে 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 পজিটিভ থেকে জিরো করলে, তাও দেখা যাচ্ছে কারেন্ট যাচ্ছে, তারপর জিরো থেকে অ্যানোডকে নেগেটিভ করতে থাকলে, তাহলে অ্যানোডের যে যে নেগেটিভ ভোল্টেজ, অ্যানোডের যে মিনিমাম নেগেটিভ ভোল্টেজটার জন্য তোমার এখানে ইলেকট্রন নিঃসরণ থেমে গেল, ইলেকট্রন নিঃসরণ বন্ধ হয়ে গেল, সেইটাকে বলা হয় স্টপিং পোটেনশিয়াল। ঠিক আছে? তাহলে বোঝা গেল স্টপিং পোটেনশিয়াল কি? স্টপিং পোটেনশিয়াল হচ্ছে সেই নেগেটিভ ভোল্টেজ ইন অ্যানোড যার জন্য তোমার আর ফোটো ইলেকট্রন ইমিশন হবে না। দেখো এই গ্রাফটা হচ্ছে সেই গ্রাফ। এই গ্রাফটা কি করা হয়েছে না, এটা আই ভার্সেস ভি কার্ভ, মানে তোমার স্যাচুরেশন কারেন্ট যেটা বা কারেন্ট যেটা, ফোটো ইলেকট্রিক কারেন্ট যেটা, তার সাথে পোটেনশিয়াল ডিফারেন্সের গ্রাফ, পোটেনশিয়াল বা দুটো প্লেটের পোটেনশিয়াল ডিফারেন্স যা তার গ্রাফ। দেখো পোটেনশিয়াল ডিফারেন্সের গ্রাফ হচ্ছে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টেন্সিটির আলোচনা হয়েছে, মানে এখানে আই ওয়ান ইন্টেন্সিটি, আই ওয়ান এবং আই টু ইন্টেন্সিটির আলোচনা হয়েছে। আই ওয়ান ইন্টেন্সিটিটা আই টু থেকে বেশি। ইন্টেন্সিটি যখনই পাচ্ছ, তোমার স্যাচুরেশন কারেন্টের ব্যাপারটাও কিন্তু বেড়ে যাচ্ছে, স্যাচুরেশন কারেন্ট বেশি পাচ্ছ। আগের বারে কম ইন্টেন্সিটি দিয়েছিলে, কম ইলেকট্রন বেরিয়েছিল, স্যাচুরেশন কারেন্ট কম ছিল। পরের বার বেশি ইন্টেন্সিটি আলো ফেলেছো, স্যাচুরেশন কারেন্ট বেড়ে গেছে, তাই উপরে উঠে গেছে। বোঝা গেল গ্রাফটা কিরকম হয়েছে, কিভাবে এসছে? আশা করি বোঝা গেল। এর পরের গ্রাফটা দেখো কি কি করতে গ্রাফটা হয়। এই গ্রাফটা বলা হচ্ছে যে আই ভার্সেস ভি কার্ভি, কিন্তু একই ইন্টেন্সিটি আলো ফেলেছি, একই ইন্টেন্সিটি আলো ফেললে তোমার স্যাচুরেশন কারেন্ট একই আসবে, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির আলো তুমি ফেলেছো। ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির আলো ফেললে তোমার কিন্তু স্টপিং পোটেনশিয়ালও ডিফারেন্ট ডিফারেন্ট হবে। কেন হবে? ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির আলো ফেলেছো, তাহলে কি হবে? ডিফারেন্ট কাইনেটিক এনার্জি নিয়ে ইলেকট্রন বেরিয়ে আসবে। ধরো তুমি নিউ ওয়ান ফ্রিকোয়েন্সির আলো ফেলেছো, তাহলে সেই ইলেকট্রনটা, ফোটো ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জি মনে করো ই ওয়ান, সেই এনার্জিকে আটকাতে গেলে তোমার স্টপিং পোটেনশিয়াল দিতে হবে দেখা যাচ্ছে ভিএস ওয়ান, অর্থাৎ তারপরে ধরো তুমি একটু কম ফ্রিকোয়েন্সির আলো ফেলেছো, তবুও কিন্তু আলো ফেললেও সেটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে অবশ্যই বেশি। ঠিক আছে? আগেরটার থেকে কম ফ্রিকোয়েন্সির আলো ফেলেছো, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কম ফ্রিকোয়েন্সির আলো ফেললে ফোটো ইলেকট্রনের কাইনেটিক এনার্জিও কমই হবে। তাহলে সেই ফোটো ইলেকট্রনটাকে আটকাতে গেলে তোমাকে অ্যানোডে কম নেগেটিভ ভোল্টেজ দিতে হবে, অর্থাৎ স্টপিং পোটেনশিয়ালটা কম হবে। আশা করি এটাও তোমরা বুঝতে পারবে। এই দুটো গ্রাফ অবশ্যই প্র্যাকটিস করবে, তার সাথে সাথে স্টপিং পোটেনশিয়ালের সাথে ফ্রিকোয়েন্সির যে গ্রাফটা সেটাও আমরা দেখব। ঠিক আছে? যত বেশি ফ্রিকোয়েন্সির আলো ফেলবে, তত তোমার বেশি স্টপ করতে, তোমার ফোটো ইলেকট্রিক এমিশন স্টপ করতে গেলে তোমাকে বেশি নেগেটিভ তোমার ভোল্টেজ দিতে হবে অ্যানোড। ঠিক আছে? যত বেশি দেবে তত বেশি স্টপিং, যত বেশি দেবে তত বেশি স্টপিং, যত বেশি ফ্রিকোয়েন্সি ইউজ করবে তত বেশি স্টপিং পোটেনশিয়াল তোমার হবে। দেখো বিভিন্ন মেটালের জন্য, দেখো এটা সোডিয়ামের জন্য, এটা জিঙ্কের জন্য, এটা প্লাটিনামের জন্য আমি স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ আমি তোমায় এঁকে দেখিয়েছি। ক্লিয়ার? বেশ। এবার এই গ্রাফটা একটু ভালো করে অ্যানালিসিস করি, স্টপিং পোটেনশিয়াল ফ্রিকোয়েন্সির গ্রাফটা একটু যদি ভালো করে অ্যানালিসিস করি, এই জায়গাটা ভালো করে দেখো। স্টপিং পোটেনশিয়াল ফ্রিকোয়েন্সির যে গ্রাফটা রয়েছে, এই জায়গাটা তুমি ভালো করে দেখো। গ্রাফটা এরকম হবে কারণ গ্রাফের ইকুয়েশন কোনটা? স্টপিং এইখানে আসো, এইচ নিউ ইজ ইকাল টু, এটা তো জানো কেন হলো। এটা এটা হচ্ছে তোমার থ্রেশহোল্ড, সরি এটা হচ্ছে তোমার ওয়ার্ক ফাংশন, এটা হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ফোটো ইলেকট্রন, আর এটা হচ্ছে ইনসিডেন্ট এনার্জি। ইনসিডেন্ট এনার্জি ওয়ার্ক ফাংশন
দেওয়ার পরেও যে এক্সেস থাকবে সেটা নিয়ে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নিয়ে সেই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নিয়ে ইলেকট্রনটা বেরোবে। তো এবার এইচ নিউ এর জায়গায় এইচ এইচ নিউ এর জায়গায় আমি লিখলাম এইচ নিউ, মানে এইচ নিউ, আর ডাব্লিউ জিরোর জায়গায় এইচ নিউ জিরো, আর এটা লিখলাম ইভিএস, ভিএস যেখানে স্টপিং পোটেনশিয়াল। ওটাকে ঘুরিয়ে ফিরিয়ে লিখলে পরে দেখা যায় ভিএস ইজ ইকুয়াল টু এইচ বাই ই নিউ মাইনাস এইচ নিউ জিরো বাই ই। নিউ জিরোটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে পরে এরকম ভাবে ইকুয়েশনটা আছে, ভিএস ইজ ইকুয়াল টু এইচ বাই ই নিউ মাইনাস ডাব্লিউ জিরো বাই ই। ডাব্লিউ জিরো মানে কি, এই এইচ নিউ জিরোটাকে আমি ওয়ার্ক ফাংশনটাকে ডাব্লিউ জিরো লিখছি। ওকে, বোঝা গেল? মানে ব্যাপারটা কি কঠিন কিছু না। এইচ নিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ জিরো প্লাস হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ছিল, মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। এই হাফ এম ভি ম্যাক্স স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি? কিছুই না, ইভিএস লিখবো, স্টপিং পোটেনশিয়ালটা, কারণ ওটাই তো স্টপিং পোটেনশিয়াল, ই ইন্টু ভিএস। ভিএস পোটেনশিয়াল ডিফারেন্স দিলে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার হাওয়া হয়ে যাচ্ছে। ভিএস মানে যে স্টপিং পোটেনশিয়াল, যে নেগেটিভ পোটেনশিয়াল অ্যানোডে দিলে পরে কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন হাওয়া হয়ে যাচ্ছে, মানে কোনো ইলেকট্রনের কোনো কাইনেটিক এনার্জি আর থাকছে না। তাহলে সেই কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ইভিএস লিখতে পারি, ই ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। ই ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স মানে এনার্জি, সেই এনার্জিটা কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ফোটো ইলেকট্রনের সাথে সমান হতে হবে, তবেই কিনা ইলেকট্রন মিশন বন্ধ হবে। তাহলে ইলেকট্রন মিশন যখন বন্ধ হচ্ছে তখন আমি লিখতে পারি নাকি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার সমান ইভিএস। স্টপিং পোটেনশিয়াল যদি ভিএস হয় তাহলে হাফ এম ভি ম্যাক্স করা যায় ই ইন্টু ভিএস লিখতে পারি। ওকে, বেশ। এবার তুমি কি করছো না, ই দিয়ে ভাগ করে দিই। ই দিয়ে ভাগ করলে কি হচ্ছে, এইচ বাই ই নিউ হচ্ছে, ডাব্লিউ বাই ই হচ্ছে ইজিক্যাল প্লাস ভিএস হচ্ছে। তার মানে এটাকে ইকুয়েশন ঘুরিয়ে লেখো, তাহলে ভিএস ইজিক্যাল টু কি আসছে, ভিএস ইজিক্যাল টু আসছে এইচ ই বাই নিউ মাইনাস ডাব্লিউ জিরো বাই ই, আসছে না? তাহলে এবার ভিএস এর সাথে তুমি কার গ্রাফটা আনছো, নিউমের গ্রাফটা আনছো, তাহলে ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সির মতো গ্রাফটা আসবে, অর্থাৎ এরকম ক্লাস আসবে, যেহেতু তোমার সিটা নেগেটিভ তাই গ্রাফটা এরকম আসবে, তাই না? দেখো সিটা নেগেটিভ ডাব্লিউ, তাহলে এখানে যেখানে ছেদ করছে এই জায়গাটা হচ্ছে ডাব্লিউ জিরো বাই সি, মানে তোমার ডাব্লিউ জিরো মানে ওয়ার্ক ফাংশন বাই ই। ঠিক আছে, ওয়ার্ক ফাংশন বাই ই। আর এই গ্রাফের নতিটা কি হচ্ছে, নতিটা হচ্ছে এম এক্স, এই দেখো এম এক্স মানে এইটা এইচ বাই ই হচ্ছে নতি। ক্লিয়ার? আশা করি গ্রাফটা তোমরা বুঝতে পারবে। এই গ্রাফ থেকে কিন্তু প্রশ্ন যায়, নতিটা কি বোঝাচ্ছে, হ্যাঁ, এর ওয়াই অ্যাক্সিসে যে কাট করলে কাটিং পয়েন্টটা কি বোঝাচ্ছে, এইভাবে কিন্তু প্রশ্ন করা হয়। ক্লিয়ার? বেশ, আশা করি বোঝা গেল। তো এই গেল মোটামুটি ফটো ইলেকট্রিক ইফেক্টের থিওরি। কিছু অঙ্ক আমি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো তুমি বোর্ডের দিকে তাকাও, স্ক্রিনের দিকে তাকাও, কিছু অঙ্ক কি করে করতে হবে দেখো। এখানে একটা কোশ্চেন দিচ্ছে, ফাইন্ড ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ নিউট্রন অ্যাট 127 ডিগ্রি সেলসিয়াস, 127 মানে 127 ডিগ্রি সেলসিয়াসে একটা নিউট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে? কারণ 127 ডিগ্রি সেলসিয়াসে তো প্রচুর কাইনেটিক এনার্জি লাভ করবে নিউট্রনটা। তা কাইনেটিক এনার্জি যদি থাকে তাহলে সে হু হু করে এগোতে থাকবে, এগোতে থাকলেই তার কিন্তু ওয়েভলেন্থও থাকবে, পার্টিকেল আর ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। তাহলে ওর ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে? ডি ব্রগলি ওয়েভলেন্থের ফর্মুলা হচ্ছে এইচ বাই পি ইজ ইকুয়াল টু ল্যামডা। পি এর জায়গায় তুমি লিখবে কি, 2 এমই। এখানে ইটা কাইনেটিক এনার্জি, কত কাইনেটিক এনার্জি পাবে সেটা কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে তুমি পেয়ে যাবে, সেই ফর্মুলাটা মনে আছে, 3/2 kT। ইকুইপার্টিশন থিওরেমের মনে আছে যে একটা পার্টিকেলের যদি ডিগ্রিজ অফ ফ্রিডম এফ হয়, ডিগ্রিজ অফ ফ্রিডম এফ হয়, তাহলে ওই পার্টিকেলটার এনার্জি হবে 1/2 kT ইন্টু এফ। যা ডিগ্রিজ অফ ফ্রিডম তার থেকে 1/2 kT গুণ করলে তুমি পার্টিকেলটার এনার্জি পাবে। নিউট্রনের পার্টিকেল, গ্যাস পার্টিকেলের মতোই আচরণ করছে এখানে। তাহলে ওই পার্টিকেলের, ওটা তো নিউট্রন তো স্পেসে যখন থাকবে তখন ডিগ্রি অফ ফ্রিডম তো 3, এক্স ওয়াই জেড যে কোনো দিকে যেতে পারে। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম 3 ইন্টু 1/2 kT হচ্ছে ওর টোটাল এনার্জি। টোটাল এনার্জি বার করতে গেলে ডিগ্রিজ অফ ফ্রিডমের সাথে 1/2 kT গুণ করতে হয়, যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম ততগুলো 1/2 kT হচ্ছে ওর এনার্জি। ওর যেহেতু 3টে ডিগ্রিজ অফ ফ্রিডম, 3 ইন্টু 1/2 kT হচ্ছে ওর এনার্জি। তো কাইনেটিক এনার্জি জায়গায় আমি 3/2 1/2 kT 3/2 kT লিখে দিয়েছি, কেটে কুটে গেল 3 mkt আসছে। এবার ভ্যালুগুলো যদি তুমি বসাও তাহলে তুমি পেয়ে যাবে, দেখো ভ্যালুগুলো বসানোই আছে। এইচ এর ভ্যালু দেখো, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু বসিয়ে দিয়েছি এইচ, এটা এম এর ভ্যালু দেখো, ইলেকট্রনের যে ইয়েটা মানে 3 mkt, ঠিক আছে? তো এটা বলে দিয়েছে নিউটনের মাস বলে দিয়েছে 1.6 ইন্টু 10⁻27 কেজি, এবং কে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। হুম, সেটাও তোমায় বলে দেওয়া আছে 3 mkt, তাই না? তো বোলসম্যান কনস্ট্যান্ট কি আছে, বোলসম্যান কনস্ট্যান্টের ভ্যালুটা এখানে বসাতে হতো, এখানে মিসিং হয়ে গেছে। যাই হোক, এখানটা মাল্টিপ্লাইড বাই 1.38 ইন্টু 10⁻23, এটা বোলসম্যান কনস্ট্যান্ট ভ্যালু এখানে বসাতে হবে, এটা বসানো হয়, ঠিক আছে? এরপরে এটা বসবে, তারপরে এটা 400, তো করলে দেখা যায় 1.264 অ্যাংস্ট্রম অ্যান্সার তোমাদের আসবে। ঠিক আছে, আশা করি বোঝা গেল কিভাবে অঙ্কটা করলাম। কিছুই না, এইচ বাই পি ফর্মুলাটা ইউজ করেছি, পি এর জায়গায় √2 ইউজ করেছি, আর ই এর জায়গায় কাইনেটিক এনার্জির জায়গায় 3/2 কেটি ইউজ করেছি, যেহেতু গ্যাসের
এনার্জি 3/2 কেটি হয়। ওকে, নেক্সট অঙ্কটা কি? ফাইন্ড দ্য অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল অফ ইলেকট্রন হ্যাভিং ওয়েভলেন্থ 0.6 অ্যাংস্ট্রম। যে ইলেকট্রনের ওয়েভলেন্থ 0.6 অ্যাংস্ট্রম তাকে অ্যাক্সিলারেট করার জন্য কত ভোল্টেজ লাগবে, এই হচ্ছে অঙ্ক। তো একটু আগে দেখলাম যে ওইভাবে যখন ফোটো ইলেকট্রনের de Broglie ওয়েভলেন্থের গল্প উঠবে তখন কিভাবে অঙ্ক করতে হবে দেখো, এই যে ফর্মুলা মনে আছে? একটা ইলেকট্রনকে ভি ভি পোটেনশিয়াল ডিফারেন্স ডিফারেন্স দিয়ে তুমি ওটাকে অ্যাক্সেলারেট করেছো, তাহলে ওর যে ওয়েভলেন্থ হবে সেটা কত? ল্যামডা ইকুয়াল 12.27 12.27 বাই রুট ভি। এইভাবে ফর্মুলা শিখেছো, তাই তো? তাহলে এই ফর্মুলাটা ইউজ করে দাও তুমি এখানে। কি আছে? ওয়েভলেন্থ ইকুয়াল 12.27 বাই রুট ভি। যখনই ইলেকট্রনের ডিব্রগলির ওয়েভলেন্থের কথা উঠবে তখনই সুন্দর করে চোখ বন্ধ করে 12.27 ডিভাইড বাই রুট ভি এই করবে। ঠিক আছে, তোমার প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবে। যেমন এখানে তুমি পেয়ে গেলে, পরপর ভ্যালুগুলো বসিয়ে দিলে তুমি কত ভোল্টেজ লাগবে পেয়ে গেলে, 418 ভোল্টেজ লাগবে। এবার তুমি অল্টারনেটিভ ওয়েটা আমি এর করে দেখিয়েছি, এইচ বাই পি বাংলা নিয়ম, এইচ বাই পি। এইচ এর জায়গায় পি এর জায়গায় রুট ওভার 2 আমি লিখলাম। এবার এইচ এর জায়গায় পরপর ভ্যালুগুলো বসাচ্ছি, 2 এম ই ইন্টু এইচ, ক্যাপিটাল ই এর জায়গায় ই ইন্টু ভি লিখবো। ঠিক আছে, পরপর লেখার পরে দেখা এখানেও কিন্তু তোমার 418 ভোল্টই আসছে অ্যান্সার। ওকে, এবার আছে কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন 500 ইলেকট্রন ভোল্ট। কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন 500 ইলেকট্রন ভোল্ট। একটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি 500 ইলেকট্রন ভোল্ট বলে দেওয়া আছে। ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে? 500 ইলেকট্রন ভোল্ট যদি কাইনেটিক এনার্জি হয় তাহলে ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করতে কত ভোল্ট লেগেছে? 500 ইলেকট্রন ভোল্ট হচ্ছে ওর কাইনেটিক এনার্জি, তাহলে ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করতে কত ভোল্ট লেগেছে? ইটা কেটে দাও, এত ভোল্ট লেগেছে, মানে 500 ভোল্টের মধ্যে ইলেকট্রন ছাড়লে ইলেকট্রনটা কাইনেটিক এনার্জি 500 ইলেকট্রন ভোল্টই হবে, তাই না? তাহলে 500 ভোল্ট পোটেনশিয়াল দেওয়া হয়েছে। তা অঙ্ক আর কি রইল? 500 ভোল্ট পোটেনশিয়াল ওই একই অঙ্ক, ল্যামডা ইকুয়াল টু 12.27 12.27 ডিভাইড বাই রুট ভি। এখানে ভিটা কত? 500 ভোল্ট। ইলেকট্রনটা বাদ দিয়ে দাও, 500 ভোল্ট হবে। ক্লিয়ার? বেশ। Work function of a metal 4 electron volt. Find the maximum wavelength of incident photon which can start photoelectric emission. বলছে একটা মেটাল সারফেসের ওয়ার্ক ফাংশন 4 ইলেকট্রন ভোল্ট বলে দেওয়া আছে। ঠিক আছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ওয়েভলেন্থ অফ ইনসিডেন্ট ফোটন। কত ম্যাক্সিমাম ওয়েভলেন্থের ইনসিডেন্ট ফোটন পড়লে পরে ওখান থেকে ফোটো ইলেকট্রিক ইমিশন শুরু হবে। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে তোমাকে এমন একটা ওয়েভলেন্থ ফেলতে হবে যার এনার্জিটা 4 ইলেকট্রন ভোল্ট হয়। তাহলে এইচ সি বাই ল্যামডা সমান হচ্ছে 4 করতে হবে, এই ফর্মুলা ইউজ করতে হবে। তাই করেছি। এইচ সি এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল 4 ইলেকট্রন ভোল্ট, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এইচ নিউ জিরো, নিউ জিরোর জায়গায় সি বাই ল্যামডা জিরো বসাচ্ছি, তাহলে এইচ সি মানেই হচ্ছে 12,420 বসানো যায় বাই ল্যামডা জিরো। তাহলে অঙ্কটা কি দাঁড়ালো আলটিমেটলি? অঙ্কটা কি দাঁড়ালো? অঙ্কটা জানো ডাব্লিউ জিরো ইজ ইকুয়াল টু 12,420 বাই ল্যামডা জিরো, এই অঙ্কটা এরকম দাঁড়ালো। ঠিক আছে, অঙ্কটা দাঁড়ালো এটা। অঙ্কটা দাঁড়ালো কি? অঙ্কটা দাঁড়ালো ডাব্লিউ জিরো ইজ ইকুয়াল টু এইটা। ক্লিয়ার? ব্যাস, করো। ল্যামডা জিরো ইজ ইকুয়াল টু ওইটা বাই ডাব্লিউ জিরো। ইলেকট্রন ভোল্টে আছে, তোমরা জানো ইলেকট্রন ভোল্টে আর ওয়েভলেন্থ যদি অ্যাংস্ট্রমে থাকে আর এনার্জি যদি ইলেকট্রন ভোল্টে থাকে, তার ফর্মুলা কি? ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা বা 12,420 বাই ল্যামডা। এখানে ল্যামডাটা থাকবে অ্যাংস্ট্রমে আর ইলেকট্রন ভোল্ট এনার্জি থাকবে ইলেকট্রন ভোল্ট। যদি এই ইলেকট্রন ভোল্টে এনার্জি থাকে আর ল্যামডা যদি অ্যাংস্ট্রমে থাকে, তাহলে এই রিলেশনটা এইভাবে লিখলে আমরা সহজেই অঙ্ক করতে পারবো। ঠিক আছে, দেখো আমরা সহজে অঙ্ক করেও দিয়েছি, দেখো তুমি খেয়াল করে দেখো, সহজে অঙ্ক কিন্তু হয়ে গেছে। জাস্ট কি করেছো তোমাকে, এই যে ডাব্লিউ জিরো তো 4 ইলেকট্রন ভোল্ট বলে দিয়েছে, 4 ইলেকট্রন ভোল্ট বলে দিয়েছে না? তাহলে ডাব্লিউ জিরোর জায়গায় 4 ইলেকট্রন ভোল্ট বসে, ডাব্লিউ জিরো মানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা জিরো। এবার এইচ সি মানেই হচ্ছে 12,400, তাহলে 12,400 বাই ল্যামডা জিরো। এটা তুমি যদি সাবেকি পদ্ধতিতে করতে চাইছি, এই পদ্ধতি না করে তুমি যদি অল্টারনেটিভ মেথড এটা ইউজ করো, বিভিন্ন ভ্যালু বসিয়ে ইউজ করো, তাহলে এটা কোনো ব্যাপার না। ডাব্লিউ জিরো এইচ সি বাই ল্যামডা জিরো, এইচ এর ভ্যালু, সি এর ভ্যালু আর ডাব্লিউ জিরোর ভ্যালু বসিয়ে দাও পরপর। ইলেকট্রন ভোল্টে আছে, তাহলে ইলেকট্রন ভোল্টের সাথে ইলেকট্রনের চার্জটা গুণ করে দাও, ইলেকট্রন ভোল্ট থেকে জুলে তোমার চলে আসবে ব্যাপার। তাই না? তো এইভাবে অঙ্ক করতে পারো। তবে আমি সাজেস্ট করবো সবসময় এই ফর্মুলা ইউজ করো, 12,420 বাই ল্যামডাটা ইউজ করবে, খুব সহজে অঙ্ক হবে, কোনো ঝামেলা নেই, কেউ কিছু কেটেও দেবে না। ওকে, বেশ। নেক্সট আমরা চলে যাচ্ছি, নেক্সট অঙ্কটা চলে যাচ্ছি। নেক্সট অঙ্কটা কি বলছে? থ্রেশহোল্ড ওয়েভলেন্থ অফ এ মেটাল সারফেস ইজ 3,800 অ্যাংস্ট্রম। একটা মেটাল সারফেসের থ্রেশহোল্ড ওয়েভলেন্থ হচ্ছে 3,800 অ্যাংস্ট্রম। তাহলে 3,800 অ্যাংস্ট্রম থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, বুঝতে পারছো? তাহলে 3,800 অ্যাংস্ট্রমের থেকে বেশি ওয়েভলেন্থ যদি পড়ে তাহলে কম এনার্জি পড়ছে, সেক্ষেত্রে কিন্তু আলো বেরোবে না। সেক্ষেত্রে কিন্তু আলো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ফটো ইলেকট্রিক এমিশন হবে না। ফটো ইলেকট্রিক এমিশন হতে গেলে কি করতে হবে? 3,800 অ্যাংস্ট্রমের থেকে কম ওয়েভলেন্থের আলো তোমার ফেলতে হবে, তাহলে ফটো ইলেকট্রিক এমিশন হবে। ওয়েভলেন্থের ক্ষেত্রে থ্রেশহোল্ড ওয়েভলেন্থের থেকে কম ওয়েভলেন্থ ফেললে আর ফটো ইলেকট্রিক এমিশন হয়। আর ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে বেশি ফ্রিকোয়েন্সি ফেললে তবেই ফটো ইলেকট্রিক এমিশন হবে।
এই দুটো জিনিস বারবার করে বলছি, এই দুটো জিনিস কিন্তু মাথায় তোমরা রাখবে। যাই হোক, অঙ্কটার ক্ষেত্রে তোমায় বলে দিচ্ছি এটা থ্রেশহোল্ড। ওকে, যদি 2000 অ্যাংস্ট্রমের আলো পড়ে তাহলে কত আমার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন কত হবে, আর ফাইন্ড স্টপিং পোটেনশিয়ালটা বার করে দিচ্ছি। তাহলে প্রথমে ফর্মুলা লিখে দিলাম, এই ফর্মুলা সকলেই জানো, ঠিক আছে, লেখা হয়ে গেল। এইচ নিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ জিরো প্লাস হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, আইনস্টাইনের ইকুয়েশন। এবার এইচ নিউ মানে কি? দেখো, এইচ নিউ মানে কি? এনার্জি অফ ইনসিডেন্ট ওয়েভলেন্থ, এনার্জি অফ ইনসিডেন্ট লাইট। এইচ নিউ মানে কি? এইচ নিউ মানে এইচসি বাই ল্যামডা লিখতে পারি। এইচসি মানেই 12400, 12420 লিখে দিলাম। আর ল্যামডা কত? ল্যামডা এখন বলে দিয়েছিলাম, দেখো ল্যামডাটা বলে দিয়েছে কত না 3800, ঠিক আছে, 3800 অ্যাংস্ট্রম বসানো হয়েছে, 3800 অ্যাংস্ট্রম, এটা অ্যাংস্ট্রমে বসিয়ে দিলাম। তাহলে ভাগ করলে পরে এটা বেরিয়ে যাবে 6.21 ইলেকট্রন ভোল্ট বেরিয়ে যাবে। ওকে, ক্লিয়ার? তুমি দেখো তোমার যে মেটাল সারফেসের যে যে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, তা সেই থ্রেশহোল্ড ওয়েভলেন্থ থেকে তুমি কিভাবে ওমেগা জিরো পেয়ে যাবে? ওমেগা জিরো মানে এইচ সি বাই ল্যামডা জিরো। ল্যামডা জিরো মানে কি? 3800, তাহলে 3.26, তাহলে 3.26 ইলেকট্রন ভোল্ট হচ্ছে সেই মিনিমাম এনার্জি, যেটাতে যত তত ওই এনার্জিটা পড়লে ইলেকট্রন বেরোনো শুরু হবে। তার থেকেও বেশি এনার্জি পড়লে কি হবে? দেখো, তার থেকে বেশি এনার্জি পড়েছে, তার থেকে বেশি এনার্জি পড়েছে, এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইলেকট্রন। তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক ইলেকট্রন বের করতে গেলে এটা থেকে এটা বিয়োগ করে দাও, ঠিক আছে, তাহলে বেরিয়ে গেল ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বের হয়ে যাচ্ছে, ইলেকট্রন হয়ে যায় 2.95 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। তাহলে এই 2.95 ইলেকট্রন ভোল্ট কাইনেটিক এনার্জি যে যে ইলেকট্রনটা যাচ্ছে, তাহলে কতটা উল্টো পোটেনশিয়াল ব্যবহার করতে হবে যাতে ইলেকট্রনটা না যায়? খুব সোজা, এখান থেকে ইটা কেটে দাও, ইটা এই যে ইলেকট্রন ভোল্ট আছে ইটা সরিয়ে দাও, তাহলে এত ভোল্ট দিতে হবে। 2.95 ভোল্ট দিলে পরে আর যাবে না, মানে নেগেটিভ উল্টো দিকে যদি 2.95 ইলেকট্রন ভোল্ট দিয়ে দাও, ইলেকট্রন ভোল্ট না ভোল্ট দিয়ে দাও, তাহলে ওই ইলেকট্রনটা, যেহেতু ওই ইলেকট্রনটা যদি 2.95 ইলেকট্রন ভোল্ট এনার্জি, তুমি উল্টো দিকে যদি 2.95 ভোল্ট ইউজ করে দাও, যেহেতু ওটা ইলেকট্রন, অত ভোল্ট ইউজ করলে ও আর এগোবে না, এই থেমে যাবে। তাহলে স্টপিং পোটেনশিয়ালটা কি না ওই 2.95 ভোল্ট। তাহলে বুঝতেই পারছো, স্টপিং পোটেনশিয়াল বার করা খুবই সোজা। ইলেকট্রন ভোল্টে যদি তোমার মানে ওয়ার্ক ফাংশন থাকে, সেখান থেকে ইলেকট্রনটাকে উড়িয়ে দিলে পরেই যে যত ভোল্ট পড়ে থাকবে সেটাই হচ্ছে তোমার স্টপিং পোটেনশিয়াল। ওকে, তো আশা করি স্টুডেন্টস তোমরা বুঝতে পারলে পুরো জায়গাটা, পুরো ইউনিটটা আশা করি বুঝতে পারলে। ইজি ইউনিট, ঠিক আছে, একটু খাটাখাটনি করলে, প্রিভিয়াস ইয়ার সলভ করলে, টেস্ট পেপার সলভ করলে তুমি এখান থেকে অনায়াসে 4 এ 4 পেয়ে যাবে। ওকে স্টুডেন্টস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।